ম্যাকলারেন আর জেসন কামিন্স একসঙ্গে এক দলে থাকতে পারবেন না। সাদিকু কি গলার কাটা হয়ে গেছে? সেই প্রাক পতনের জায়গাটা গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে হয়েছে। ব্যালেন্সটা মেটাতে পারে তোমার একজন সিডিএম, একজন সিএম। এক্সট্রা টাইম। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফদা এবং দল বদলের বাজারে আরও একবার বড় নাম। আপনারা ইতিমধ্যেই এদিক ওদিক বিভিন্ন জায়গায় হয়তো শুনেছেন। খবরটি আজকে এই ভিডিওটা বিশেষ করে মোহনবাগানকে নিয়ে, এবং কোনো দেশীয় ফুটবলার নয়, বিদেশি ফুটবলার। তিনি হলেন গ্রেগ স্টুয়ার্ট। ইতিমধ্যে আইএসএল এর প্রমাণিত একজন ফুটবলার এবং আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছেন, আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়েছেন এবং রেঞ্জার্স দলের মতো বড় দলের হয়ে খেলেছেন, উয়েফা ইউরোপা লিগ খেলেছেন, অর্থাৎ বড় প্রোফাইল। কিন্তু আমি সাইফদার কাছে এই বিষয়ে আসবো। অবশ্যই আপনারা জানতে চাইছেন যে কতটা সত্যি, আদৌ কি আসছেন নাকি শুধু কথা চলছে, সেসব তো সাইফদা আপডেট দেবে। কিন্তু সাইফদা, আমরা এটাও আলোচনা করব যে স্টুয়ার্ট এলে এই দলটা কতটা ব্যালেন্সড হবে, আর স্টুয়ার্ট না এলেও অন্য কেউ এলেও কীরকম ব্যালেন্সড হবে। তো আমি ফার্স্টে জানতে চাইবো স্টুয়ার্টের সম্পর্কে এখন অবধি কি আপডেট। বিষয়টা হচ্ছে তোমার আরমান্দো সাদিকু গত পরশুদিন কোচ হোসে মলিনা টিম ম্যানেজমেন্টকে বলেছে, আলাপ আলোচনার মাধ্যমে বলেছেন যে আরমান্দো সাদিকু কি পরিবর্তন ঘটানো যায়। আরমান্দো সাদিকুর পরিবর্তন ঘটানো যায় এমন একটা রিকোয়েস্টিং মোডে উনি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন। টিম ম্যানেজমেন্ট তখন আরমান্দো সাদিকুকে ছাড়ার প্রক্রিয়া শুরু করে, যদিও আরমান্দো সাদিকুর এখনো 1 বছর চুক্তি রয়েছে। তা আরমান্দো সাদিকুর সঙ্গে তখন কেরালা ব্লাস্টার্স একটা মৌখিক কথাবার্তা বলে যে আরমান্দো সাদিকু মুভ হবে, এমন একটা ধারণা তৈরি হচ্ছিল। কিন্তু আরমান্দো সাদিকু যে অর্থ পেয়ে থাকেন মোহনবাগান থেকে, বা তার যা মার্কেট ভ্যালু, বা যাতে তত তিনি সন্তুষ্ট হতে পারেন, সেই অর্থ কেরালা ব্লাস্টার্স দেবে কি দেবে না, এটা প্রশ্নচিহ্নের সামনে। সুতরাং আরমান্দো সাদিকুর মুভটা ডাইসি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এখন আরমান্দো সাদিকু না গেলে, বা উনি যদি না টিম ছাড়েন, সে দায়িত্বটা তো মোহনবাগানের, কেননা খাতায় কলমে তো মোহনবাগানের প্লেয়ার, এবং যদি অন্য টিমে না যান তাহলে তার স্যালারি ইত্যাদি ইত্যাদি তো টানতে হবে। টোটালটা একটা বাজেটের মধ্যে থাকে, যতই বিগ ইনভেস্টর হোক আর যাই হোক, এই জায়গাতে গোটা বিষয়টা রয়েছে। এখন এই ভাবনাটা মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষের মধ্যে কাজ করছে, বা করছিল, বা ইমিডিয়েট এখনো করছে আর কি, যে আরমান্দো সাদিকু মুভ করবেন, তার বদলে তারা যখন মুভ করার কথা হচ্ছে তখন তো একটা প্রাক কথনের জায়গাও থাকে। সেই প্রাক কথনের জায়গাটা গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে হয়েছে। কিন্তু সাইফদা, মানে গ্রেগ স্টুয়ার্টই কেন? মানে এত তো ফুটবলার আছেন, দেখো, অভিজ্ঞতার জন্য না, সেটা হচ্ছে টিমের লব্ধ প্রতিষ্ঠিত যে ফুটবলারটি আগের মরশুম থেকে এই মরশুমে রয়েছেন, তার নাম হচ্ছে দিমি পেট্রাটোস। এখন দিমি পেট্রাটোসের যদি চোট আঘাত ঘটে, বা সব ম্যাচ তুমি যদি না পাও, সেক্ষেত্রে কি থাকবে? তা তুমি বলতে পারো যে এত বড় নামের একটা পরিবর্তন। অবশ্যই গ্রেগ স্টুয়ার্টের মতো একজন লব্ধ প্রতিষ্ঠিত আইএসএল এ তিনি কারোর বদলি হিসাবে আসবেন? এটা আমারও প্রশ্ন। তবে মোহনবাগানের সঙ্গে গ্রেগ স্টুয়ার্টের কথা হয়েছে, কথাটা অনেকটা এগিয়েছে, আসতেও পারেন, আসলে অবাক হব না, এই পর্যন্ত বলতে পারি তোমাকে। আচ্ছা, এবার আমি তোমাকে প্রশ্ন করি, তুমি আমাকে নয়, আমি তোমাকে প্রশ্ন করি। মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্টকে বাদ দিলাম, গ্রেগ স্টুয়ার্ট অবলিক সাদিকু, বাকি প্লেয়ারগুলোর নাম তুমি বলো, মানে বিদেশি এবং তার পজিশন বলো। আচ্ছা দেখো, জেসন কামিন্স যে ফরওয়ার্ড, দিমিত্রি পেট্রাটোস যিনি ফরওয়ার্ড, একটু নিচতেও খেলতে পারেন। আর যেমনটা জানি যে ম্যাকলারেন যিনি নিশ্চিত হয়ে গেছেন, তিনিও ফরওয়ার্ড। সাদিকু যদি ধরি, সাদিকু অবলিক গ্রেগ স্টুয়ার্ট, আমি অবলিক বলতে বলেছি। হ্যাঁ, তারপরে বলো। এবার হচ্ছে বাকি দুজন যারা এসছেন নতুন, তারা হচ্ছেন দুজনই সেন্ট্রাল ব্যাক। তো একজন বোধহয় অপশনাল সিডিএম, কিন্তু দুজনই মেনলি সেন্ট্রাল ব্যাক সিডিএম হিসেবে এসছেন।
এবারে প্রশ্নটা আমায় করো। হ্যাঁ, আমার মানে এই জায়গাতেই প্রশ্ন করতে যাচ্ছিলাম। ধরো প্রশ্নটা আমি ওকে করছি বা ও আমাকে করছে, মানে কি জানেন তো, আমরা প্রশ্নটা আপনাদের করছি। হ্যাঁ, বা আপনাদের ভেতরে যদি কোনো প্রশ্ন, দেখুন প্রশ্নটাকে সহজ করা না করলে উত্তরটা সহজ হবে না। হ্যাঁ, প্রশ্নগুলো সহজ, উত্তরও জানা, এটাই আমরা চাইছি আর কি। কবির সুমন সে বিখ্যাত গানের লাইনটার মতো আর কি। এবার বলো কি বলছো? না, প্রশ্নটা কিন্তু আমার মনে হয় হয়ে গেছে, প্রশ্নটা হয়ে গেছে। তাহলে মিডফিল্ডার কে? হ্যাঁ, মানে প্রশ্নটা হচ্ছে মিডফিল্ডার কে। মিডফিল্ডার মানে কি? ভারতীয় মিডফিল্ডার আপুইয়ার উপরে সম্পূর্ণ নির্ভরশীল একটা, বা তাপার উপরে নির্ভরশীল মিডফিল্ড, মানে একটা দেশীয় মিডফিল্ড নিয়ে মোহনবাগান খেললে আইএসএল আর এফসি যেখানে জনি কাউকে এক মরশুম আগে রাজত্ব করেছে, গত মরশুম খুব একটা সার্ভিস দিতে পারেননি চোট আঘাতের কারণে, বা আমি শেষ দিকটা জনি কাউকে অনেক এক্সস্টেড মনে হচ্ছিল। তার মুভটা আমার কাছে খুব অপাঙ্ক্তেও মনে হয়নি, কারণ মোহনবাগানের মতো দলে নিশ্চয়ই একটা এক্সস্টেড প্লেয়ার, যদি যথেষ্ট কোয়ালিটি 2-3 মরশুম ধরে তিনি অনেকটা দিয়েছেন, মনে সার্ভ করেছেন গত ইউরোর পর থেকে। তাহলে কি দাঁড়াচ্ছে মোহনবাগানের বিদেশি লাইনটা? এটাই তো প্রশ্ন। এটাই তো প্রশ্ন। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে একটা দেশীয় মিডফিল্ড নিয়ে মোহনবাগান আইএসএল খেলবে, আবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। মোহনবাগানের যে 4 জন, যদি গ্রেগ স্টুয়ার্টও আসে, গ্রেগ স্টুয়ার্টও অ্যাটাকিং মিডিও। হ্যাঁ, কিন্তু তিনি কিন্তু ম্যাক্সিমাম ফরওয়ার্ড বা উইঙ্গার, আমি ধরে নিচ্ছি অ্যাটাকিং মিডিও, মানে ম্যাকলারেন আর কামিন্সের জায়গা তো নিশ্চয়ই খেলবেন না, তিনি স্কিমার হিসেবে বা নাম্বার 8 এরকম জায়গা থেকে খেলবেন, এরকম পজিশন থেকে খেলবেন, যে জায়গাতে অলরেডি ডিমি পেট্রাটোসের একটা জায়গা স্থায়ী রয়েছে। সুতরাং এই প্রশ্নটা খুব ওটা স্বাভাবিক। তবে প্রশ্নটা ওটা স্বাভাবিক, এবং তার সঙ্গে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে কথা হয়েছে, এটাও তো সত্যি, এটা তো একেবারে মিথ্যে নয়, এটাও সত্যি। এবং তার সঙ্গে কোচ হোসে মলিনা সাদিকুর বদলি চেয়েছেন, এটাও সত্যি। তার মানে সাহেবদা এবারে কি বলতে চাইছো তুমি, বলো? মানে সবই বলে এত ভূমিকা করছো কেন বাংলা সিরিয়ালের মতো? সব যদি সত্যি হয়, মিথ্যেটা কোনটা? না, মিথ্যেটা ওটা না, মিথ্যেটা হচ্ছে কোনো ব্যাপারই নেই, মিথ্যের কোনো ব্যাপারই নেই। মোহনবাগান ইউরো থেকে 2 জন প্লেয়ার আসতে পারে, এবং তারা মিডফিল্ডার, মানে ইউরো যা সদ্য খেলেছে এরকম কোনো, মানে সেই চান্সেস এখনো আছে। কারণ আমি প্রশ্ন করছি এই কারণেই, কারণ যখন এই গ্রেগ স্টুয়ার্টের রিউমারটা সুপ্রথম, আমি ওই রিউমারটাকে ওড়াচ্ছি না, মানে যে রিউমারটা অনেক আগে থেকে রটছিল যে ইউরো থেকে প্লেয়ার আসবেন, তার জন্য মোহনবাগানের যারা দল নির্মাণ করেন তারা ইউরো দেখছেন বা ইউরো টিভিতে বসে দেখলেও প্লেয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করা যায়। মার্কেটটা এখন অনেক ওপেন, এবং সেটা ঘরে বসেও তুমি তাদের সঙ্গে কথা বলতে পারো, তোমার টিমের প্রোফাইল, তাদের প্রোফাইল সব নিয়ে মেলামেশা করে হয়। একজন যখন ফুটবলার বদলির কথা আসে, বা একজন কোন পজিশনের প্লেয়ার লাগবে, এটা নিকটবর্তী এজেন্টদেরকে টিম ম্যানেজমেন্ট পাঠিয়ে দেয়, এবং ধরো 50টা ওয়ার্কিং, 50টা না, সংখ্যাটা বেশি বললাম, সাপোজ ধরে নাও 10-15টা 20টা এজেন্সি তাদের কাছে চলে যায়, এবং তারা তাদের যারা ইন্টারন্যাশনাল ভেন্ডার যারা রয়েছে তাদের কাছে চলে যায়, এবং সেটা থেকে 300-400 তোমার হয়তো প্রোফাইল আসে, এবং তারপর সেখান থেকে কাটা ছড়া। এবং ইউরো দেখে নেওয়াটা কি, আমি তোমার হাতে গরম জিনিস আমি দেখে নিতে পারছি, আমি প্লেয়ারটাকে দেখেছি, 1-2 ম্যাচ রিমাইন্ড করলেই আমি জিনিসটা পেয়ে যাবো। তা এই সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না, গ্রেগ স্টুয়ার্টটাও আমি উড়িয়ে দিচ্ছি না। এবং গ্রেগ স্টুয়ার্টকে নিতে গেলে সাদিকুকে ছাড়তে হবে, এবং সেটা ঠিকঠাক দামে, সাদিকুর পোষাবে এমন একটা দামে। সেটা কি আদৌ মোহনবাগান সেল করতে পারবে সাদিকুকে? এখন এই সাদিকুকে তো সেল করতে হবে, এটা তো একটা ফ্যাক্ট। দেখো, স্টুয়ার্টের ব্যাপারটা আমি বুঝলাম, বা আশা করি দর্শক বন্ধুরাও বুঝছেন, যে স্টুয়ার্টের ব্যাপারটা অনেকটা ডিপেন্ড করেছে যে সাদিকুকে কতটা কিভাবে অফলোড করবে মোহনবাগান, এবং অফলোড করার পর স্টুয়ার্টের সাথেও প্রাথমিক কথাবার্তা চলছে, তিনিও কি দাবি করছেন সেটাও দেখা হবে। সেটা একটা পার্ট গেল। আমি যেটা প্রথমেই বললাম যে সেই নিয়ে তো আলোচনা হবে, তার সাথে আলোচনা হবে যে মোহনবাগান দল কতটা ব্যালেন্সড হবে। কারণ শোনো, মোহনবাগান তুমি ধরো আইএসএল 4টে বিদেশি খেলানো হবে, তুমি ধরো ডিফেন্সে হয় টমকে খেলাবে, নাহলে হচ্ছে এলড্রেসকে খেলাবে, মানে নতুন 2 বিদেশি যে কোনো একজন সেন্ট্রাল ব্যাক খেললো, উপর দিমিত্রি হচ্ছে মাস্ট। সেকেন্ড ডিফেন্ডার কে? আনোয়ার। এটা আনোয়ার তো খাতায় কলমে মোহনবাগানের। হ্যাঁ, আমি আনোয়ারকে ধরেই তোমার যাওয়া উচিত, কেননা মোহনবাগান আনোয়ারের নিয়ে যতটা কনফিডেন্স, ইস্ট বেঙ্গল বা
রঞ্জিত বাজাজ, কেউ কি তোমার কনফিডেন্টলি কোনো জায়গায় বলতে পেরেছে ইস্টবেঙ্গলের পক্ষে বলা সম্ভব না? কারণ এটা একটা বিষ বা জলে পড়ে থাকা একটা জিনিস। এখনো পর্যন্ত যদি ধরি টাকার অফার, টাকা চাইছেন বা দেখো, যখন আমি বিক্রি করেছিলাম তখন সেটা পাওয়া উচিত ছিল। আবার আমার 1 বছর পরে মনে হলো আমি সস্তায় বিক্রি করে ফেলেছি, আমার একটু বেশি দাম পাওয়া উচিত, আপুইয়া এত দাম পেলো, আনোয়ার কেন পাবে না? এটা এখন ভাবার কোনো মানে হয় না। নিশ্চয়ই কিছু জিনিস মোহনবাগানের পক্ষে থাকবে, লোনের প্লেয়ার যেহেতু ইস্টবেঙ্গলের পক্ষেও কিছু জিনিস থাকবে, বা রঞ্জিত বাজাজের পক্ষে কিছু জিনিস থাকবে আর কি। সেই জায়গাটা একটু ডাইসি আছে। আমি তাও ধরে নিচ্ছি যে অবশ্যই মোহনবাগানের থাকলো। ডিফেন্স শর্ট হয়ে গেল। এবার ধরো এটাকে অবশ্যই ম্যাকলারেন অথবা কামিংস খেলবেন যদি 4 জন বিদেশি খেলে। তো সেখানে ধরো ম্যাকলারেন মিডফিল্ডটা ফাঁকা লাগছে, মিডফিল্ডটা সত্যিই ফাঁকা লাগছে। আপুইয়াকে ধরে অবশ্যই আমরা দেশীয় মিডফিল্ডে আমরা অবশ্যই সম্মান দিচ্ছি, প্লেয়ার সব ঠিক আছে, কিন্তু এই টিমটা এএফসি কি করবে? আমরা বলছি পুরনো ভিডিওটা আবার চালিয়ে দেখুন, সেটা হওয়ার সম্ভাবনা 8 বিদেশি জোরদার অবশ্যই। এবং 8 বিদেশি যে জায়গাটা ধাক্কা খেয়েছে সেটা হচ্ছে এফসির যে নতুন যে নিয়মটা, যতজন সেটা মোহনবাগানের দল গঠনে একটু দেরি হওয়ার কারণও একটা। আচ্ছা, হ্যাঁ, দেরি হওয়ার একটা বড় কারণ। কারণ 8 বিদেশি সেই তার ফেডারেশন যত বিদেশি খেলাতে পারবে বা যত বিদেশি ছাড়পত্র দেবে সেই বিদেশিটা নিয়েই এএফসিতে খেলতে পারবে। অথচ এএফসিতে মানে বিদেশির লক্ষ্যমাত্রা উঠে গেছে। তার মানে তুমি 6 বিদেশি নিয়ে তুমি খেলো তোমার লিগ, বা 5 বিদেশি নিয়ে খেলো, এবং তুমি তার মানে একটা মিডল ইস্টের কোনো টিমের সঙ্গে খেলতে নামবে তারা 11টা বিদেশি নিয়ে খেলছে, ধরো ইউরোপিয়ান লাতিন আমেরিকান প্লেয়ার নিয়ে খেলছে, তারা আমি তো ফার্স্ট রাউন্ডে হারার জন্যই যাচ্ছি। এই বৈষম্য নিয়ে তো হতে পারে না। সেক্ষেত্রে মোহনবাগান সোনা, যেটা একদম সম্পূর্ণ সোনা, এবং মোহনবাগানের থিঙ্ক ট্যাঙ্ক যারা, তারা ফেডারেশনের সঙ্গে আলাদা করে কথা বলছে। এফএসডিএল ফেডারেশন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে তাহলে আমাদের যে সম্মান, আত্মসম্মানের জায়গাটা, এএফসিতে ভালো খেললে দেশের ফুটবল এগোয়, সামগ্রিক দেশের ফুটবল এগোয়। তোমার যেমন দেশীয় ফুটবল যেমন ভালো খেলাটা যেমন দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার সাইন, তেমন এএফসিতে দেশের কোনো দলের ভালো পারফর্ম করাটাও কিন্তু দেশের ফুটবলের উন্নতির মানে একটা প্রমাণ চিহ্ন। এই জায়গাটা কিন্তু মোহনবাগান বোঝানোর চেষ্টা করছে, করবেও, আরো বেশি করে করার চেষ্টা করবে। সেক্ষেত্রে 8 বিদেশি ছাড়পত্র এখানে না হোক, ওখানে থেকে কি করে করা যায়, বা আইএসএল হয়তো 8 বিদেশি খেলবে না, সেটা ওখানে কি করে করা যায়, সেই করে নিয়ে ফেডারেশনের ওই সিস্টেমটাকে কি করে এএফসিতে চালানো করা যায় কিনা, এই কিছু স্কোপ খুঁজে দেখার সেখানে চেষ্টা চলছে এখনো পর্যন্ত। সেটা মোহনবাগানের দল গঠনের একটা এই যে বিলম্বিত লয় হওয়ার কারণ হচ্ছে এইটা। কিন্তু সেক্ষেত্রে ধরো সেক্ষেত্রে তোমার ওই যে পরের 2 বিদেশি কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন সেন্ট্রাল মিডফিল্ডার। আচ্ছা, সেটা আমি বুঝলাম, মানে সিডিএম আর সিএম এই দুজন হতে পারেন। এবার তুমি বলো, যদি এই দুজন আসেন এবং 8 বিদেশির ব্যাপারটা এফসি মেনে নেয়, সেক্ষেত্রে আইএসএল কি এই দুজন ফুটবলার খেলবেন যারা সদ্য ইউরো কাপ খেলছে? সেটা আমি কি করে, এবং অত বড় ফুটবলার তাদেরকে কি বসিয়ে রাখাটা সেটা আমি বলতে পারবো না। এখন রেজিস্ট্রেশন হয়তো করতে পারবে, টিম লিস্টে থাকতে পারবে না। সেটা আগের বারেও মোহনবাগানে ছিল, একজন দুজন বিদেশি বেশি ছিল। হ্যাঁ, সেটা ছিল, কিন্তু সেই সিনারিওটা আলাদা ছিল সাইবদার। এবারে কিন্তু তুমি যেটা বলছো যে ইউরো কাপ খেলা ফুটবলার, তারা কি আইএসএল কি বসিয়ে রাখবে আমি জানি না, কিন্তু সেটা বসানো তো সম্ভব না, হয়তো না। কিন্তু মোহনবাগানের যে মাথা ভারী বিদেশি রয়েছে, মানে অ্যাটাকিং সেটা তো ব্যালেন্সিং ফুটবলের জন্য উপযুক্ত না। সেটা তো তোমার মানতে হবে যে না, ওটা তো ঠিকঠাক হচ্ছে না। সবাই যদি অ্যাটাকিং হয়, ডিফেন্সে দুজন, তাহলে মাঝখানে কি হবে, পেটটাই নেই, এরকম একটা দেখতে মনে হতে পারে। সেই জায়গাটা নিশ্চয়ই সেই কারণেই মোহনবাগান হঠাৎ দল বদলে হয়তো একটুখানি ঢিমে তাল দিয়েছে। অঙ্ক কষে দেখতে হচ্ছে মলিনা কি চাইছেন, মলিনার চাওয়াটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ইজ আ গ্রেট কোচ, তিনি তো বসে অঙ্ক কষবেন, তার অঙ্কটা কি মিলছে কি মিলছে না, কি কোন জায়গায় দাঁড়াবে, এর উপরই নির্ভর করে মোহনবাগানের বাকি দল গঠন। তবে আমি তোমার সম্ভাবনার কথা বললাম যে ইউরো খেলার 2জন প্লেয়ার তারা সিএম এবং সিডিএম হবেন, এমন একটা সমূহ সম্ভাবনা রয়েছে। গ্রেগ স্টুয়ার্ট এলে একটু বাড়তি অ্যাডভান্টেজ হবে, কেননা বেসিক ফরওয়ার্ড হচ্ছে তোমার সাদিকু, এ কিছুটা স্কিমার, নিজেদের খেলতে পছন্দ করেন, কিছুটা অনেক সময় বাঁ দিক দিয়ে অপারেট করতে পছন্দ করেন। সেই জায়গাটা গ্রেগ স্টুয়ার্টের হয়তো টিম গঠনে একটু হেল্প হবে। সেগুলো কোচ নিশ্চয়ই বলেছেন, বা সেটা নিয়েই হয়তো সেই কার্বন কপিটা নিয়েই হয়তো টিম ম্যানেজমেন্ট ভাবছে যে একটু অন্যরকমভাবে কিছু সাফেল করা যায় কিনা। এই জায়গায় কিন্তু গোটা মোহনবাগান রয়েছে। আমি তোমাকে একটা কথা বলতে পারি যে জেসন কামিন্স আর টিমি পেট্রাডোস যখন 2জন গোল গেটার
তার মধ্যে একজন কিছুটা স্কিমার রয়েছেন। এখানে ম্যাকলারেনের উপস্থিতিটা কিন্তু একটা বাড়তি এক্সট্রা একটা ব্যালেন্সের। এখন ফুটবল অল অ্যাবাউট ব্যালেন্স। এক একটা পজিশনে, এক একটা যে কোনো জায়গায় যেখানে যে বল থাকে, যে জায়গায় মাঠের যে কোণে বল পৌঁছয় সেখানে সাংঘাতিক নিউমেরিক্যাল সুপ্রিমেসি তোমার ম্যাচ জেতাবে। সেটা তোমার ইউরো দেখো, কোপা দেখো, বা তুমি চ্যাম্পিয়ন্স লিগ দেখো, অথবা আমাদের দেশের ফুটবলে যারা সফল হচ্ছে যে দলগুলো তাদের খেলা দেখো। এটাই আধুনিক ফুটবলের এখন মেন ব্যাপার হয়ে গেছে। এখন সেই ব্যালেন্সের জায়গাটা আমি, এটা কোচ কীভাবে তার দলটাকে ব্যালেন্স করবে, ওঠাবে নামাবে, ডিফেন্সিভ অর্গানাইজেশনের জন্য কতটা নিউমেরিক্যাল সুপ্রিমেসি সে মেনটেন করতে পারবে, শেপটা মেনটেন করতে পারবে। এবং এখন কুইক ট্রানজিশন হয়েছে, কুইক কাউন্টার অ্যাটাক, কুইক কাউন্টার ট্রানজিশন যেটা শুরু হয়েছে, যেটা কিছুটা গেগেন প্রেসিং বলা যেতে পারে। লিভারপুলের ক্লপের খেলার যেটা একটা নমুনা, যেটা যে কুইক কাউন্টার অ্যাটাকের জন্য যে শেপটা দরকার, সেই শেপটার জন্য তোমার যে প্লেয়ারদেরকে তুলে আনতে হবে উপরে এবং তাদেরকে কুইক ট্রানজিশন করতে হবে যখন নেগেটিভ ট্রানজিশনে যাবে। এই জায়গাতে আমার মনে হয় প্রতিটা দলই করছে এখন। পৃথিবীর 60% সব মানে সফল দলের কাজ হচ্ছে এইটা। অবশ্যই। আর দেখো ব্যালেন্সের কথা, এবং এটা কিন্তু সফলই হয়। তুমি গেগেন প্রেসিং পার্সেন্টেজ, উইনিং পার্সেন্টেজ, তার সাফল্যের পার্সেন্টেজ রেশিও দেখবে ওপেন সাইডগুলোতেই রয়েছে, তাদের মানে সাফল্যের রেশিও যে কোনো সময় অন্য যে কোনো দলের থেকে বেশি আর কি। সমস্ত দলই এখন সেইভাবেই খেলে। প্রাইমারিলি যদি তুমি দেখতে চাও, তার মধ্যে দেখো প্রেসিংয়ের কুইক কাউন্টার অ্যাটাক, বলছিলাম কুইক কাউন্টার প্রেসিং শব্দটা হবে, আমি সরি, কুইক কাউন্টার প্রেসিং শব্দটা, এই কাউন্টার প্রেসিংয়ের যে প্রসেসগুলো নিয়েই তার মধ্যে ছোট 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 ক্রস সেকশন আছে আর কি। কেউ নানান রকমভাবে, কেউ উইং নির্ভর করে, কেউ ভেতর থেকে, কেউ ইনভার্ট করে নানান রকমভাবে তোমার কুইক কাউন্টার প্রেসিং হয়। এখন এই খেলাটাই তোমার খেলবেন। তোমার এখন ফুটবলটা অনেক সহজ হয়ে গেছে, বিশেষ করে এত নেটটা, এত এর মাধ্যমে আমাদের কাছে শেখার স্কোপ রয়েছে। আমরা যদি কেউ একটু ফুটবলটাকে জানতে চাই, ঘাঁটাঘাঁটি করতে চাই, আমরা পেয়ে যাবো। নানান রকম ফুটবলের বই, তার আলাপ আলোচনা পিডিএফ ভার্সানে চলে আসে। সুতরাং একেবারে যে সেই বাংলা ফুটবলটাই ফুটবল, এটা তো আর নয়। আমার মনে হয় সবই সম্ভব হয় জানার। আমি এইটুকুই বলার ছিল। আমার মনে হয় এই ব্যালেন্সটা মোহনবাগানের টিমে একটু কম আছে, তুমি আমাকে যেটা বলতে চাইছো। এবং ব্যালেন্সটা মেটাতে পারে তোমার একজন সিডিএম, একজন সিএম, এবং গ্রিক স্টুয়ার্টের অন্তর্ভুক্তি খুব জরুরি, এবং সাদিকুর যাওয়াটা জরুরি। কিন্তু ম্যাকলারেন আর তোমার জেসন কামিন্স একসঙ্গে এক দলে থাকতে পারবেন না। একজনকে বসতেই হবে, কেননা এই দুই ফরওয়ার্ড 4-4-2 এই কনসেপ্ট ইজ ওভার। এটা পুরনো কনসেপ্ট। একজন অতিরিক্ত ফরওয়ার্ড নিয়ে খেলাটা হচ্ছে এখনকার ফুটবলে একটা বাতুলতা। 9 জন হয়ে যাওয়ার সমান, মানে 10 জন হয়ে যাওয়ার সমান, গোলকিপার প্লাস -1 আর কি। ওই আগে ছিল একজন ফরওয়ার্ড তোমার একটু ফিজিক্যাল হবে, সে জায়গা করে দেবে, আর একজন ফরওয়ার্ড ফাঁকা করে গোল করবে। এইসব হচ্ছে 20 বছর 30 বছর আগের কনসেপ্ট। এখানে তো কামিংস আর ম্যাকলারেন দুজনেই ফিনিশার। আমার সুতরাং এক জায়গায় একজন পিন টপ পজিশনে দুজন থাকতে হয়, পিনের টপ একজনই হয়, যে কোনো পিন টপটা একটাই হয়। আমার ধারণা এটা জায়গাটা কি হবে, আমার খুব ডাইসি ভাবনা আছে। মোহনবাগান এই জায়গায় নিশ্চয়ই খুব ভাবছে, এবং কর্তৃপক্ষ ভাবছেন। তারা তো ফ্র্যাঞ্চাইজি হিসেবে সফল ফ্র্যাঞ্চাইজি, সাফল্য তাদের হাতে ধরা দেয়। এবং হোসে মলিনা ইজ আ গ্রেট কোচ। ইন্ডিয়ান ফুটবলের স্ট্যান্ডার্ডে তার তো কোনো তুলনা নেই। তিনি তো এই টোটাল টিমটা বা টিমের যা প্লেয়ারদের যা কার্যকারিতা সবই তো তিনি পেয়েছেন, এবং স্ক্যানও হয়ে গেছে তার কাছে। নিশ্চয়ই ভাববেন অবশ্যই। এবং মানে পুরো বিষয়টা ছোট করে বললে, না আমি পুরোটা বলতে পারবো না, মানে তোমার যেটা বলেছে সেটা সামারি এটাই, যে অনেকটাই নির্ভর করছে কিন্তু এই সাদিকুর উপর। আরমান্দ সাদিকু, তিনি যদি বেরোতে পারে তাহলে গলার কাঁটা। মানে এখন যদি আমার তাহলে হেডলাইনটা বলে দিলাম, মানে থাম্বনেলটা, সাদিকু কি মোহনবাগানের গলার কাঁটা? সমর্থকরাই বলুক, আপনারাই বলুন, আপনারা সাদিকুকে চাইছেন না সাদিকুর জায়গায় গ্রেগ স্টুয়ার্টকে চাইছেন, এবং গ্রেগ স্টুয়ার্ট এলে টিমে ব্যালেন্স কতটা আনতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো লাস্ট একটা কথা, তুমি তো চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো কাপ, কোপা আমেরিকা বললে,
তুমি আইএসএলই দেখো না, মোহনবাগানই দেখো না, গত মৌসুমে মোহনবাগান জনি কাউকো এলো, টিমে ব্যালেন্স ফিল। মানে কি তুমি হাবাস মানে কি? হাবাস ইজ নাথিং বাট ব্যালেন্সিং ফুটবল। একদমই তাই। হাবাস শুধু ব্যালেন্সটা করে। ব্যালেন্সটা কি জানো তো? ধরো এটার ওজন ধরছি ধরুন 200 গ্রাম, এটার ওজনও ধরুন 200 গ্রাম, ঠিক আছে? ধরো এই বুমটা রয়েছে, এই দুটো, এটা এটা দুটো পাল্লাতে দিলাম, সমান হলো পাল্লাটা। মানে কি ডিফেন্স আর অফেন্স এই দুটোই সমান হচ্ছে, কিন্তু এই দিকে তো আর ফুটবল হবে না, তুমি ড্র ছাড়া কিছুই খেলছো না। সুতরাং তোমার মাঝে মাঝে কি, যেমন অ্যাটাকে ধরুন এটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এবার একটা নামিয়ে দিলাম, আবার ব্যালেন্স হয়ে গেল ডিফেন্সটা, তুমি গোলটা মানে করতে পারলে, মানে সেভ করলে, অপোনেন্টের অ্যাটাকটাকে করলে। এই হচ্ছে খেলা। এই মাঝখানে কিছু প্লেয়ার থাকে বা কোনো অ্যাটাকিং জোনের কিছু প্লেয়ার থাকে, তাদেরকেও নামিয়ে এনে নিউমেরিক্যাল সুপ্রিমেসির খেলাটা হতেই থাকে। এটাই তোমার, আর সেখানে মিডফিল্ড খুব ইম্পর্টেন্ট রোল। আমি তোমার একটা জিনিস বলছি, যে ডায়মন্ড সিস্টেমের যে খেলা ছিল না অমল দত্তের, আজ থেকে মোর দ্যান 27 বছর 28 বছর আগের খেলা, এটাও কিন্তু ব্যালেন্সিং ফুটবল ছিল। মানে ব্যালেন্সিং ফুটবল আগে কম হতো, কিন্তু তখনও ছিল, তখনও কোয়ালিটি ফুটবল এবং স্মার্ট ফুটবল কিন্তু সেটাই ছিল। এবং তুমি যে কোনো সফল দল দেখবে, আজকে আর্জেন্টিনার এই স্কালোনিকে আমার খুব পছন্দ, মানে ওয়ার্ল্ড কাপের আগে থেকে পছন্দ স্কালোনি কিন্তু আর্জেন্টিনার মানে কোচিং প্যাটার্নটা বদলে দিয়েছেন। উনি যে দুজন স্টেডিয়াম খেলান, এই দুজনেই কিন্তু খেলাটা ব্যালেন্স করে। একদমই তাই, ঠিক আছে। 4-2-3-1 এর এই সামনের যে দুজন, 4 ব্যাকের সামনের দুজন কিন্তু, তার মধ্যে ডিপল থাকেন, দেখবে এরাই কিন্তু খেলাটাকে, এরা প্রচন্ড স্পিডি অপারেট করতে হয়। ডবল পিভট সিস্টেম, ডবল পিভট পৃথিবীর ফুটবলে খুব একটা ইম্পর্টেন্ট রোল। তোমার সেক্ষেত্রে ইনভার্টেড সাইড ব্যাক দরকার পড়ে না, এরাই ইনভার্ট করে, এরাই খেলাটাকে আউটবাস্ট করে। এবং এরা কিন্তু এই তোমার অ্যাটাক আর ডিফেন্সের লোক বাড়ানোর মেন কাজটা করে। একদমই। এই দুজন চলে এলো, মনে হয় না যাও জায়গাটা ভারী হয়ে গেল। আবার ওর যেখানেই আছে, এই যে এদের ডবল ইঞ্জিন হয়, এদের মানে প্রাণ শক্তি ভরপুর। আমি জানি না কি হবে মোহনবাগানের। আমি ব্যালেন্সটা, এটা একরকম ব্যালেন্সের কথা বললাম, সবসময় যে ডবল পিভট দিয়ে ব্যালেন্স হয় না, ব্যালেন্স নানান রকম ভাবে। আমি তো বুঝলাম না, কিন্তু ব্যালেন্সটা তোমার ইম্পর্টেন্ট। অবশ্যই ব্যালেন্সটা ইম্পর্টেন্ট। কিন্তু মোহনবাগানের এখনো দল গঠন দেখে আমার এখনো পর্যন্ত মনে হয়নি যে দলটার মানে ব্যালেন্সের জায়গা আছে, দল গঠন শেষ হয়নি এখন। এখন সেই ব্যালেন্সের প্লেয়ারদেরকে কিন্তু কোচ হোসে মলিনা সেই ব্যালেন্স করার প্লেয়ারদের কিন্তু দলে ফেরাবেন। একদমই তাই। এই শোটা এই পর্যন্তই রাখছি, এবং আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে 29শে জুলাই মোহনবাগান দিবস থেকেই কিন্তু অনুশীলনে নেমে পড়বে মোহনবাগানের মেন স্কোয়াড, এবং ততদিন আশা করছি কোচ হোসে মলিনাও চলে আসবেন, এবং তার মধ্যেই আশা করা যায় যে এই ব্যালেন্সটা হয়তো খুঁজে পেয়ে যাবেন হোসে মলিনা এবং মোহনবাগান ম্যানেজমেন্ট। তো কি আপডেট আসবে এরপর জানতে হলে কিন্তু আমাদের এক্সট্রা টাইম বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এবং আমাদের যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি আছে, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম, সেগুলো ফলো করুন। এবং অবশ্যই যেটা মাঝখানে বলা হলো যে সাদিকু কি গলার কাটা হয়ে গেছে আপনাদের জন্য, সেটা যদি মনে হয় অবশ্যই জানান। আর যদি মনে হয় না, গতবারের আইএসএল শিল্ড জয় অন্যতম একজন সদস্য ছিলেন সাদিকু থাকুক, তাহলেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ব্যালেন্স কি আপনারা পাচ্ছেন, দেখতে পেলে অবশ্যই সেটাও জানান। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।